আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিন যত গড়াচ্ছে দেশের পরিস্থিতি যেন ততই ধোঁয়াশাচ্ছন্ন হয়ে উঠছে। বিশেষ করে আসন্ন গণভোট নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা আমাদের সবার মনেই এক বড় প্রশ্নবোধক চিহ্ন কিন্তু ইতিমধ্যেই এঁকে দিয়েছে। আজকের এই আলোচনায় আমি সেই বিষয়টি নিয়েই কথা বলবো। একটু গভীরভাবে বুঝার চেষ্টা করব যে আসলে পর্দার আড়ালে কি চলছে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে লক্ষ্য করেছেন, গত কয়েকদিন ধরে সরকারি মহল থেকে, বিশেষ করে উপদেষ্টাদের পক্ষ থেকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য কি তুমুল প্রচারণা চালানো হচ্ছে। সরকারি কর্মকর্তাদের এক কথায় বাধ্য করা হচ্ছে এই প্রচারণায় অংশ নিতে। বিষয়টি কিন্তু বেশ গভীর ভাবনার দাবি রাখে। এরপর আমরা দেখলাম সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল, হয়তো তিনি নির্বাচনের কোনো রূপরেখা দেবেন বা বড় কোনো ঘোষণা আসবে। কিন্তু তিনি যা বললেন তা অনেকের কাছেই বেশ বিস্ময়কর মনে হয়েছে। দেখুন, তিনি পুরো সময়টা জুড়ে কেবল গণভোটের পক্ষেই কিন্তু সাফাই গাইলেন। তিনি জনগণকে আহ্বান জানালেন হ্যাঁ ভোট দেওয়ার জন্য। তিনি বললেন, হ্যাঁ ভোট দিলে নাকি দেশ বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে। নতুন বাংলাদেশ গড়ার দরজা সম্পূর্ণভাবে খুলে যাবে। কিন্তু অবাক করার বিষয় হলো, এত দীর্ঘ একটা ভাষণে তিনি একবারের জন্য জাতীয় নির্বাচনের কথা উচ্চারণ করলেন না। অথচ দেশের মানুষ এতদিন ধরে অপেক্ষা করছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। মানুষ জানতে চায় কবে তারা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারবে, কবে তাদের নাগরিক অধিকার সম্পূর্ণভাবে প্রয়োগ করতে পারবে। কিন্তু প্রধান উপদেষ্টার বক্তব্যে তার কোনো ছিটেফোঁটাও ছিল না। তার পুরো মনোযোগ, পুরো ধ্যান জ্ঞান যেন এখন কেবল এই গণভোটটিকে ঘিরেই। কেন এই গণভোট নিয়ে তাদের এত মাথা ব্যথা? এর পেছনে কি অন্য কোনো কারণ আছে? নিশ্চয়ই আছে। কারণ ছাড়া তো আর সরকার এভাবে কোমর বেঁধে কখনোই মাঠে নামতো না। ভাষণের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানকে কিংবা গণ অভ্যুত্থানকে অপ্রত্যাশিত বলে উল্লেখ করেছেন। আপনারা যারা নিয়মিত তার বক্তব্য শুনেন তারা জানেন যে তিনি এর আগে দেশে বিদেশে সব জায়গাতেই কিন্তু বলে এসেছেন 5 আগস্টের এই পরিবর্তন হঠাৎ করে হয়নি। এটি দীর্ঘদিনের একটি পরিকল্পনার ফসল। কিন্তু এখন তিনি বলছেন এটি অপ্রত্যাশিত। হঠাৎ করে এই সুর পাল্টানোর কারণ কি? সম্ভবত তিনি গণভোটের গুরুত্বটা বুঝাতে চাইছেন যে এই সুযোগ কাজে লাগিয়ে বড় কোনো পরিবর্তন আনতে হবে। তিনি জুলাই সনদের কথা বললেন যে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে এই সনদ তৈরি হয়েছে এবং এটি বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি বা ম্যান্ডেট দরকার। আর সেই ম্যান্ডেটটুকু নেয়ার জন্যই নাকি আসলে এই গণভোট। এখন আসুন দেখি এই গণভোটে আসলে কি কি প্রশ্ন রাখা হয়েছে বা কোন বিষয়গুলোতে পরিবর্তন আনার কথা বলা হচ্ছে। মূলত 4টি বিষয় এখানে সামনে আনা হয়েছে। প্রথমত, একজন ব্যক্তি 10 বছরের বেশি বা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। দ্বিতীয়ত, বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। তৃতীয়ত, সংসদে নারীদের প্রতিনিধিত্ব আরো বাড়বে। এবং চতুর্থ, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হবে কিংবা ক্ষমতার ভারসাম্য আনা হবে, যাতে সব ক্ষমতা কেবল প্রধানমন্ত্রীর হাতে কক্ষিগত না থাকে। শুনতে তো বিষয়গুলো বেশ ভালোই লাগছে, তাই না? মনে হচ্ছে যেন সত্যিই এক আদর্শ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা হচ্ছে। কিন্তু বাস্তবের চিত্রটা কি তাই বলছে? আসুন আমরা একটু মিলিয়ে দেখি। বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হচ্ছে,
অথচ গত 16 থেকে 18 মাসে আমরা আসলে কি দেখলাম? আমরা দেখলাম বিচারালয় প্রাঙ্গণে মব বা বিশৃঙ্খলা জড়ো করে বিচারকদের অপসারণে বাধ্য করা হচ্ছে। অসংখ্য মানুষকে ঢালাওভাবে মামলা দেওয়া হচ্ছে। দিনের পর দিন তাদেরকে কারাগারে আটকে রাখা হচ্ছে। তাদের জামিন পাওয়ার যে ন্যূনতম আইনি অধিকার সেটাও কিন্তু তারা পাচ্ছে না। এমনকি যারা রাজনৈতিকভাবে ভিন্ন মতাবলম্বী তাদের ক্ষেত্রেও আইনের স্বাভাবিক প্রয়োগ আমরা দেখছি না। এটাকে কি বিচার বিভাগের স্বাধীনতা বলে? প্রধান উপদেষ্টা যে সংস্কারের কথা বলছেন তার সাথে কি বর্তমান পরিস্থিতির কোনো মিল আদৌ আছে, নাকি পুরোটাই একটা প্রহসন? এরপর আসা যাক সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে। এই সরকার ক্ষমতায় আসার পর আমরা দেখেছিলাম নারী কমিশন এবং গণমাধ্যম কমিশন গঠন করা হয়েছিল। কিন্তু অবাক কাণ্ড, কিছুদিন যেতে না যেতেই কোনো এক অদৃশ্য কারণে সেই কমিশনগুলোর সুপারিশ বাতিল করে দেওয়া হয়েছিল। মোট কথায় কমিশনগুলোকে কিন্তু অকার্যকর করে ফেলা হলো। যারা বিদ্যমান নারী কমিশনের সুপারিশই মানতে পারল না, তারা এখন সংসদে নারীর ক্ষমতায়ন নিয়ে বড় বড় কথা বলছে। এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? মুখে এক কথা আর কাজে আরেক। এই দ্বিচারিতা তো আমরা স্পষ্টভাবেই প্রমাণস্বরূপ দেখতে পাচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে তা হলো ক্ষমতার ভারসাম্য। বলা হচ্ছে সব ক্ষমতা যেন প্রধানমন্ত্রীর হাতে না থাকে, সেজন্য রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হবে বা একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে। সংসদে উচ্চকক্ষ গঠনের কথাও কিন্তু বলা হচ্ছে। কিন্তু বর্তমান প্রধান উপদেষ্টা নিজে কি করছেন? তিনি তো এখন রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি কি আদৌ রাষ্ট্রপতির সাথে সেই ভারসাম্যপূর্ণ আচরণ করছেন কোনোভাবে? আমরা তো দেখছি রাষ্ট্রপতিকে কার্যত একঘরে করে রাখা হয়েছে। তার সাথে দেখা করা তো দূরের কথা, কোনো রিপোর্ট বা নথিপত্র তার কাছে পাঠানো হচ্ছে না। রাষ্ট্রপতিকে নানাভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে। যিনি নিজেই এখন সব ক্ষমতা কক্ষীভূত করে রেখেছেন, তিনি ভবিষ্যতে ক্ষমতার ভারসাম্য আনবেন, এটাকে আদৌ বিশ্বাস করা যায়? নাকি আমাদের সামনে মূলা ঝুলিয়ে অন্য কোনো বড় উদ্দেশ্য হাসিল করার চেষ্টা চলছে? দেখুন, অনেকে বলছেন এই যে সুন্দর সুন্দর কথা, সংস্কারের প্রতিশ্রুতি, এগুলো আসলে একটা ডিজাইন। এর আড়ালে হয়তো অন্য কোনো বড় পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা চলছে। ডক্টর ইউনূস নিজেকে সবসময় একজন আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আমরা এই বিষয়টি কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি। তিনি হয়তো আন্তর্জাতিক কোনো এজেন্ডা বা বড় কোনো পরিকল্পনা বাস্তবায়নের দিকেই এগুচ্ছেন। আর এই গণভোট হচ্ছে সেই পরিকল্পনারই একটা অংশ। এই যে এত তোড়জোড়, এত প্রচার, হ্যাঁ ভোট নিশ্চিত করার জন্য এত মরিয়া ভাব, এগুলো তো আসলে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার অংশ বলে মনে হচ্ছে না। সরকার বলছে হ্যাঁ ভোট দিলে দেশ বদলে যাবে, নতুন বাংলাদেশ তৈরি হবে। আমরা কিন্তু আগেও শুনেছি দেশ নাকি বদলে গেছে, অসভ্যতা থেকে সভ্যতার যুগে প্রবেশ করেছে। কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমরা তার কিন্তু কোনো প্রতিফলন দেখছি না। নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া, মানুষের জানমালের নিরাপত্তা নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি নেই। ঐতিহাসিক নিদর্শনগুলো বোলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। মব জাস্টিসের নামে যেখানে সেখানে মানুষকে হত্যা করা হচ্ছে। এগুলো কি সভ্যতার নমুনা? এগুলো কি আদৌ নতুন বাংলাদেশের একটি চিত্র? প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন, গণভোটে অংশ নিয়ে রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য সিল মারুন। তিনি আহ্বান জানিয়েছেন পরিচিত সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য।
কিন্তু প্রশ্ন হলো, জনগণ কি আসলেই এই প্রক্রিয়ায় আস্থা রাখতে পারছে? নাকি তাদের মনে সন্দেহ দানা বাঁধছে যে এই গণভোটের মাধ্যমে আসলে দীর্ঘমেয়াদে ক্ষমতা কুক্ষিগত করার বা নির্বাচনকে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ার কোনো ষড়যন্ত্র হচ্ছে? কারণ একটা গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের কোনো বিকল্প নেই। এটা কিন্তু আমরা সবাই খুব ভালো করে জানি। হ্যাঁ, অবশ্যই সংস্কার প্রয়োজন। কিন্তু সেই সংস্কার হতে হবে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। অনির্বাচিত কোনো সরকার বা গোষ্ঠী যদি চাপিয়ে দেয়া কোনো সংস্কার বা সংবিধান পরিবর্তন করতে চায়, তবে তা কখনোই কিন্তু টেকসই হয় না এবং জনগণ সেটা মন থেকে মেনেও নেয় না। আজকের এই আলোচনার মূল জায়গাটা এখানেই। আমাদের বুঝতে হবে যা বলা হচ্ছে আর যা করা হচ্ছে তার মধ্যে বিশাল ফারাক। জুলাই সনদ বা নতুন বন্দোবস্তের নামে আসলে কি আমাদের উপর কি চাপিয়ে দেওয়া হচ্ছে সেটা মূলত তলিয়ে দেখা দরকার। কেবলমাত্র আবেগের বশবর্তী হয়ে বা সুন্দর কথায় ভুলে গিয়ে সিদ্ধান্ত নিলে চলবে না। আমাদের মনে রাখতে হবে, একবার যদি কোনো ভুল পথে আমরা পা বাড়াই, তবে সেখান থেকে ফিরে আসা কিন্তু অনেক বেশি কঠিন হতে পারে। এই যে এত আয়োজন, এত অর্থ ব্যয় করে গণভোট করা হচ্ছে, অথচ নির্বাচনের কোনো খবর নেই, এটা কি আদৌ স্বাভাবিক? গত 17 মাসে যা কিছু ঘটেছে তাকে কি আমরা সংস্কার বলবো নাকি দুঃশাসন বলবো? দেখুন, আওয়ামী লীগের 15 বছরের শাসনকে আমরা স্বৈরাচারী বলেছি এবং ফেসিবাদীও বলেছি। কিন্তু বর্তমান সময়ে যা চলছে তাকে আমরা কি নাম দেব? মাত্র এই কয়েক মাসের মধ্যে এমন অনেক ঘটনা ঘটেছে যা বিগত 15 বছরও ঘটেনি। তাই অন্ধের মতো বিশ্বাস করার দিন শেষ। আমাদের অবশ্যই চোখ, কান খুব ভালোভাবেই খোলা রাখতে হবে। পরিশেষে একটা কথাই বলবো, ডক্টর ইউনূসের এই মুহূর্তে প্ল্যান আসলে কি তা হয়তো এখনো পুরোপুরি পরিষ্কার নয়। কিন্তু আলামত যা দেখছি তাতে শঙ্কিত হওয়ার যথেষ্ট পরিমাণে কারণ আছে। তিনি হয়তো তার আন্তর্জাতিক খেলা খেলছেন, কিন্তু সেই খেলার গুটি হচ্ছে আমরা সাধারণ জনগণ। এই গণভোটে জয়যুক্ত করার জন্য সরকার যেভাবে আসলে উঠে পড়ে লেগেছে, তাতে বোঝা যায় এর ফলাফল তাদের জন্য কতটা জরুরি। কিন্তু সেই ফলাফল দেশের জন্য কতটা মঙ্গল বয়ে আনবে সেটাই মূলত দেখার বিষয়। আপনারা যারা এতক্ষণ আমার কথা শুনলেন, আপনারা নিজেরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। দেশের পরিস্থিতি, সরকারের কার্যকলাপ এবং তাদের এই অতি উৎসাহ, সব মিলিয়ে সমীকরণটা খুব ভালো করে মেলানোর চেষ্টা করবেন। আশা করি সত্যটা আপনাদের কাছেও ধরা দেবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।